প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে দাসুরিয়া ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। স্বাগতম। আজকে আমরা তোমাদের পড়াবো উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এই দ্বিতীয় পত্র থেকে আমি তোমাদের আজকে আলোচনার জন্য প্রথমেই শুরু করছি দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অংশীদারি ব্যবসার হিসাব। তো আজকে আমরা যে জিনিসগুলো নির্ধারণ করেছি শেখার জন্য, তার মধ্যে রয়েছে অংশীদারি ব্যবসার ধারণা, অংশীদারি ব্যবসার গঠন, অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু, অংশীদারি চুক্তির অবর্তমানের প্রযোজ্য আইনের বিধান, অংশীদারি ব্যবসার নিবন্ধন এবং উত্তোলনের সুদ নির্ণয়। প্রিয় ছাত্রছাত্রীরা, অংশীদারি কারবার অনেক বড় একটা চ্যাপ্টার। এর মধ্যে অনেক থিওরি রয়েছে। সাধারণত আমরা যদি অঙ্ক শুরু করতে যাই, তাহলে যে জিনিসগুলি না জানলেই নয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ তোমরা জানো যে করোনার কারণে আমরা নিয়মিত ক্লাসগুলো নিতে পারছি না। কাজে আমরা চেষ্টা করছি অল্প কিছু ক্লাসের মধ্যেই তোমাদের যত বেশি সম্ভব বোঝানো যায়। তোমরা দোয়া করো আমাদের সে চেষ্টাটা যেন সফল হয়। আসি আমরা অংশীদারি ব্যবসার ধারণা। তোমরা অংশীদারি ব্যবসার ধারণা সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যে বিস্তারিত লেখা আছে বাংলায়। আমি প্রধান দু একটা বিষয়ে আলোচনা করতেছি। প্রথমে আসি যে আমাদের বাংলাদেশে কিন্তু অংশীদারি আইনটা চলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী। 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকেই অংশীদারি কারবার বলে। আমি আবার বলছি, খেয়াল করো তোমরা, এখানে এর মধ্যে কিছু বৈশিষ্ট্য বিদ্যমান আছে, সেজন্য আমি আবার বলছি, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকেই অংশীদারি ব্যবসা বলে। তাহলে এখানে যে জিনিসটা বলছে যে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত, অর্থাৎ অংশীদারি কারবারটা হলো যে তোমরাই মনে করো 3টা বা 4টা বন্ধু একসাথে বসে ঠিক করলা যে তোমরা একটা ব্যবসা দাঁড় করাবা। তাহলে তোমরা এখানে 4 জন বন্ধু ধরো আছো, তোমরা ঠিক করলা যে কোনো একটা ব্যবসা করবা, সেই ব্যবসাটা তোমরা সবাই মিলে মূলধন দিবে। এখন এমন হতে পারে যে সকলে মিলেই ব্যবসাটা পরিচালনা করবা, আবার এরকম হতে পারে তোমরা 3 জন বা 4 জনের সিদ্ধান্ত নিলা যে একজন ব্যবসাটা পরিচালনা করবে আর তোমরা সবাই মূলধন সংগ্রহ করবে আর একজন ব্যবসাটা পরিচালনা করবে। সেজন্য এখানে বলছে ব্যবসা যে সকলকেই পরিচালনা করতে হবে এমন না, সকলের পক্ষে একজনও ইচ্ছা করলে ব্যবসাটা পরিচালনা করতে পারে। সেটা নির্দিষ্ট হবে তোমাদের নিজেদের পারস্পরিক আলোচনা বা চুক্তির উপরে। এরপরে আমরা 1890 সালের ব্রিটিশ অংশীদারি আইনের এক ধারে বলা হয়েছে, মুনাফা অর্জনের লক্ষ্যে যৌথভাবে পরিচালিত ব্যবসায় কতিপয় ব্যক্তির মধ্যে বিদ্যমান সম্পর্ককেই অংশীদারি ব্যবসা বলে। এখানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে একা কিন্তু অংশীদারি কারবার হয় না। আমরা বাংলায় যেটাকে বলি ভাগের কাজ, ভাগে ব্যবসা করা, এই ভাগে ব্যবসা করাটাই হচ্ছে আসলে অংশীদারি কারবার। অর্থাৎ একজন না, কমপক্ষে 2 জন, ঊর্ধ্বে 20 জন। তবে যদি ব্যাংকিং কারবার পরিচালনার উদ্দেশ্য হয় সেক্ষেত্রে 10 জন সদস্য লাগে অংশীদারি কারবারে।
সেজন্য একা একা অংশীদারি কারবার হবে না, কমপক্ষে 2জন লোক আমাদের অংশীদারি কারবারে প্রয়োজন হবে, অর্থাৎ ভাগের কারবার আসলে অংশীদারি কারবার। আমরা সংক্ষেপে এইটা বলতে পারি যে মুনাফা অর্জন এবং উক্ত মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত ও চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসার সদস্যরা নিজেরা ব্যক্তিগতভাবে মূলধনের যোগান দেয় এবং চুক্তির ভিত্তিতে লাভ ক্ষতি বন্টন করে নেয়। অবশ্য অন্যান্য সকল অংশীদার সম্মত থাকলে চুক্তি সম্পাদনে সক্ষম যে কেউ এ ব্যবসার সদস্য হতে পারে। এ ব্যবসায় পৃথক কোনো সত্তা নাই, অংশীদারদের ব্যক্তিগত সত্তা দ্বারাই এটি পরিচালিত। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির যেমন পৃথক সত্তা থাকে, এক মালিকানা এবং অংশীদারি কারবারে সে ধরনের কোনো পৃথক সত্তা নাই, অর্থাৎ এরা নিজের নামে ব্যবসা পরিচালনা করলেও এদের দায়িত্ব সম্পূর্ণ সকল অংশীদারের উপরে বর্তায় এবং এই দায়টা অসীম। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে আমরা যখন কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে তাদের সম্মিলিত মূলধন দিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কারবার গড়ে তুলি, সেটাই হচ্ছে অংশীদারি কারবার। এরপরে আমরা তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অংশীদারি ব্যবসার গঠন, অর্থাৎ অংশীদারি ব্যবসাটা কিভাবে গঠন করা যায়। এখানে দেখো আমরা যেটা সংক্ষেপে তুলে ধরেছি সেটা হচ্ছে চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসার সৃষ্টি হয়। 2 বা ততোধিক ব্যক্তি ইচ্ছা করলে একত্রিত হয়ে নিজেরা চুক্তিবদ্ধ হয়ে এরূপ ব্যবসা গঠন করতে পারে। অংশীদারি ব্যবসার গঠন প্রক্রিয়াটি উদ্যোগ গ্রহণ হতে শুরু করে কার্যারম্ভ পর্যন্ত কয়েকটি পদক্ষেপে বিভক্ত। পদক্ষেপসমূহ আমরা সংক্ষেপে আলোচনা করব একটু। আমাদের প্রথম যে পদক্ষেপটা গ্রহণ করতে সে একটা উদ্যোগ গ্রহণ করতে হবে, অর্থাৎ আমরা উদ্যোগ গ্রহণ করব এবং একাধিক সদস্যের সমাবেশ ঘটাবো। আমি আগে বলেছি তোমাদের অংশীদারি কারবার ধারণা দেওয়ার সময় যে এক অংশীদারি কারবার গ্রহণ বা চালু করা যায় না, বা এক অংশীদারি কারবার গঠন করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? একাধিক সদস্যের সমাবেশ, অর্থাৎ একের অধিক। আমি যেটা একটু আগে বলেছি যে 2 জন থেকে 20 জন অথবা 2 জন থেকে 10 জন এরকম আমরা সদস্য একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত বা উদ্যোগ গ্রহণ করব যে আমরা একটা অংশীদারি কারবার তৈরি করতে চাই। এরপরে আছে পরিকল্পনা প্রণয়ন ও চুক্তি সম্পাদন। অর্থাৎ আমরা এই যে কয়েকজন একত্রিত হলাম, মনে করো তোমরা 5 বন্ধু একত্রিত হওয়ার পরে তোমরা চিন্তা ভাবনা করবে তোমরা আসলে কী ধরনের ব্যবসা করতে চাও, সেই ব্যবসাটা করতে কি পরিমাণ মূলধন লাগতে পারে, কে কত মূলধন দিবে, কে ব্যবসার কোন কাজ করবে, ব্যবসাটার অফিস কোথায় হবে, অথবা দোকান যদি হয় সেটা কোথায় হবে, শোরুম থাকলে সেটা কোথায় হবে। এভাবে তোমাদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং চুক্তি সম্পাদন করতে হবে। চুক্তি সম্পাদনটা হচ্ছে তো যে আমি যেটা বললাম যে তোমরা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিবা কে কী করবে, কার কী দায়িত্ব, লাভ লোকসান কীভাবে ভাগ হবে, কে কতটুকু মূলধন সংগ্রহ করবে, এগুলো হচ্ছে চুক্তি সম্পাদনের মধ্যে তোমরা এগুলো চলে আসছে। এবার হচ্ছে নিবন্ধন অর্থাৎ আমাদের দেশে যে গভর্নমেন্ট রয়েছে সেখানে নিবন্ধকের একটা দপ্তর থাকে, সেখান থেকে একটা নিবন্ধন ফর্ম সংগ্রহ করে সেটা সঠিকভাবে পূরণ করে জমা দিতে হয়। অংশীদারি কারবারের নিবন্ধনটা আমরা যদি করে নিই তাহলে ভালো, কিন্তু নিবন্ধন বাধ্যতামূলক না। যৌথ মূলধনী কোম্পানি যেমন রেজিস্ট্রেশন, নিবন্ধনের ইংরেজি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, তেমন এক মালিকানা বা তোমার অংশীদারি কারবারের নিবন্ধনটা বাধ্যতামূলক না, কিন্তু নিবন্ধন করে নিলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, সেজন্য নিবন্ধন করে নেওয়াটা ভালো। এরপর আসে অনুমতিপত্র সংগ্রহ। ব্যবসার প্রকৃতি অনুসারে কোনো ব্যবসার ক্ষেত্রে পৌরসভা অথবা সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে অনুমতি সংগ্রহ করতে হয়। আবার অনেক ব্যবসায় আছে যেখানে অনুমতি না নিলেও চলে, এগুলো নির্ভর করে ব্যবসার ধরনের উপরে। কার্যারম্ভ, আমরা উপরের যে কয়টা ধাপ বললাম এগুলা সঠিকভাবে আমরা শেষ করার পরে আমরা কাজ শুরু করতে পারি। তাহলে এইভাবে একটা অংশীদারি কারবারের আমরা গঠন করতে পারি বা অংশীদারি কারবার দাঁড় করাতে পারি।
যাতে সেটা ভালোভাবে চলতে পারে। এরপরে আসি আমরা তোমাদের জন্য অংশীদারি চুক্তিপত্র। চুক্তিপত্রটা আসলে কি একটু আগে আমরা তোমাদের আলোচনা করেছি। চুক্তিপত্রটা হচ্ছে যে পরিচালনার সুবিধাজনক ও বিলোপ সাধন সংক্রান্ত শর্তাবলী সম্বলিত লিখিত অংশীদারি চুক্তিকে অংশীদারি চুক্তিপত্র বা দলিল বলে। অর্থাৎ কারবার পরিচালনার শর্ত, সুবিধা এবং কারবারে কীভাবে বিলোপ সাধন হবে, কারবারে লাভ লোকসান কীভাবে ভাগ হবে, কে কত টাকা মূলধন দেবে, কে কী কাজ করবে, এইগুলা নির্ধারণ করে নেওয়াটাই হচ্ছে চুক্তিপত্র। চুক্তিপত্র তোমার লিখিতও হতে পারে, আবার মৌখিকও হতে পারে। একটা প্রবাদ আছে যে বাঙালিদের অংশীদারি কারবার বেশি দিন টিকে না। এই জন্যই আমাদের সবচেয়ে ভালো হয় যদি আমরা অংশীদারি চুক্তিপত্রটা লিখিত আকারে তৈরি করি এবং সেখানে সকল অংশীদারের স্বাক্ষর নিই। তাহলে কোনো ধারা, চুক্তির কোনো ধারা বা কোনো শর্ত কেউ অস্বীকার করতে পারে না। সে চুক্তিপত্র সবসময় লিখিত হওয়াটা ভালো, কিন্তু লিখিত যে হতেই হবে এমন কোনো শর্ত নাই, তবে অবশ্যই লিখিত হলে সেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী। চুক্তিপত্রের যে বিষয়বস্তুগুলো থাকে, 1 নম্বর হলো অংশীদার ব্যবসার নাম, ঠিকানা, অবস্থান। 2 ব্যবসার প্রকৃতি, উদ্দেশ্য, আওতায়, স্থায়িত্বকাল। 3 অংশীদারের নাম, ঠিকানা, পেশা। 4 ব্যবসায়ের মোট মূলধন ও অংশীদার কর্তৃক প্রদত্ত মূলধনের পরিমাণ। 5 মূলধনের উপরে সুদ দর হবে কিনা, যদি হয় তবে শতকরা কত হারে। 6 যে ব্যাংকে ব্যবসা টাকা জমা রাখবে সে ব্যাংকের নাম ও ঠিকানা। 7 যে অংশীদার বা অংশীদারগণ ব্যাংক হিসাব পরিচালনা করবে তাদের নাম ও পদবি। তারপর ব্যবসার প্রতিবেদন, হিসাবকাল এবং হিসাবপত্র তৈরি করার নিয়মাবলী। এখানে যে জিনিসগুলো আছে তোমরা, আমি অনেকগুলি পয়েন্ট আছে বইয়ের মধ্যে, তো প্রধানত আমাদের যেগুলা মেন পয়েন্ট, এখানে কয়েকটা, বিশেষ 7টা পয়েন্ট বা 8টা পয়েন্ট এখানে আমরা একটু আলোচনা করলাম। এগুলা অংশীদারি কারবারের যে থিওরি, এই থিওরিগুলো অত্যন্ত সহজ, এগুলো খুব বেশি বোঝানো নাই। এবং এখানে যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো ইতিমধ্যে আমি তোমাদের একাধিকবার আলোচনা করেছি আজকে। তো এরপরে আসি আমরা অংশীদারি চুক্তির অবর্তমানে প্রযোজ্য আইনের বিধান। এটা আমি তোমাদের একটু বলে নিই যে আমি একটু আগে বলছি যে অংশীদারি কারবারটা হচ্ছে কি একটা চুক্তিবদ্ধ সম্পর্ক। সে চুক্তি লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে। এখন এই যে চুক্তিটা, অনেক সময় দেখা যায় যে আমরা যখন আলোচনা করছি তখন কোনো বিষয় হয়তো বেখেয়ালেই হোক বা যেভাবেই হোক বাদ পড়ে গেছে। পরে কাজ করতে যে দেখা গেল যে এই বিষয়টাই আমরা যখন প্রথম আলোচনা করে চুক্তি নির্ধারণ করেছি সেখানে কিছু বলা নাই। তো সেক্ষেত্রে আমাদের দেশের যে 1932 সালের অংশীদারি আইন রয়েছে সেখানেই কিছু বিধান দেওয়া আছে, সেই বিষয়গুলা এই আইন অনুযায়ী নিষ্পত্তি হবে। বইয়ের মধ্যে আমাদের অনেকগুলি আইন পাবো। তো আমি এখানে তোমাদের যে আইনগুলো মূলত আমরা অঙ্ক করতে যে সমস্যাগুলোর সম্মুখীন হই সেই বিষয়গুলো আমি এখানে তোমাদের জন্য তুলে ধরেছি। 1 নম্বর হলো সকল অংশীদার সমানভাবে লাভ লোকসান ভোগ করবে। আমি তোমাদের এইটা বোঝাতে যে একটা কথা বলি যে আমরা তো বাস্তবে ব্যবসা করছি না, আমরা ক্লাসে অংশীদারি কারবারটা শিখছি। এখানে চুক্তিপত্র বলতে আসলে কি, পরীক্ষার হলে বা অঙ্ক করার সময় আমাদের সামনে যে প্রশ্নটা থাকে, আপাতত এই প্রশ্নটাই হচ্ছে আমাদের চুক্তি। অর্থাৎ অঙ্ক করতে যে প্রশ্নে কোনো বিষয় বলা না থাকলে তখন যে বিষয়গুলা এই আইনের আওতায় সলিউশন করতে হবে সে বিষয়গুলোর উপরে আমি গুরুত্ব দিচ্ছি। এখন প্রশ্নে মনে করো অঙ্ক করতে গেলে
অঙ্ক করতে যে দেখছো যে অঙ্কের মধ্যে লাভ লোকসান কিভাবে ভাগ হবে বলা নেই। অনেক সময় অঙ্কে বলা থাকে যে 3জন অংশীদার আছে 2:2:1 অনুপাতে লাভ লোকসান ভাগ হবে, কিন্তু দেখলা যে অঙ্কের মধ্যে যে আসলে লাভ লোকসান ভাগের ব্যাপারে কিছুই বলা নেই। সেক্ষেত্রে আমাদের আইনে বলা আছে যে সকল অংশীদার সমানভাবে লাভ ভোগ করবে। অর্থাৎ যদি 2জন থাকে তাহলে লাভটাকে 2 ভাগ করে দিতে হবে, 3জন থাকলে লাভটাকে 3 ভাগ করে এক একজন এক এক ভাগ করে পাবে, 5জন থাকলে লাভটাকে 5 ভাগ করে এক একজন এক এক ভাবে পাবে। অর্থাৎ এভাবে প্রত্যেকের লাভের ভাগটা হবে সমান। 2, মূলধন উত্তোলনের উপরে কোনো সুদ ধার্য করা যাবে না। অর্থাৎ প্রশ্নে বলা নাই যে মূলধন এবং উত্তোলন এই দুটার উপরে সুদ ধরা হবে কি না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুইটার উপরে কোনো সুদ ধার্য করা যাবে না। 3 নম্বরে, কোনো অংশীদার কোনো প্রকার বেতন ও কমিশন পাবে না। আমি একটু আগে তোমাদের বলছি যে বোঝানোর সময় যে সকলের পক্ষে একজনও কারবার পরিচালনা করতে পারে। তাহলে সেই যে একজন যে সব কাজ করবে তাহলে তাকে তো বেতন বা কমিশন কিছু দেওয়া লাগতে পারে। তাহলে এটা দিলে আগেই নির্ধারণ করে নিতে হবে। যদি বেতন হয় তাহলে সে মাসিক কত টাকা বেতন পাবে, অথবা যদি সে কমিশন হয় তাহলে লাভের কত % সে কমিশন পাবে, এইভাবে ঠিক করে নিতে হবে। তো এখন যদি এই ধরনের কোনো ঠিক করা না থাকে, অর্থাৎ আমরা প্রশ্ন পড়ে দেখলাম যে এই ব্যাপারে কিছুই বলা নাই, তখন কাউকে বেতন বা কমিশন দেওয়া যাবে না। অর্থাৎ কোনো অংশীদারকে বেতন বা কমিশন দেওয়া যাবে না। 4, কোনো অংশীদার কারবারে ঋণ দিলে 6% সুদ পাবে। অনেক সময় প্রশ্নের মধ্যে বলা থাকে যে মিস্টার এ কারবারে মূলধন স্বল্পতার জন্য 20,000 টাকা কারবারকে ঋণ দিয়েছে। সেক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে যে এত % সুদ ধরতে হবে, তখন আমরা অত % সুদ ধরবো। আর যদি কিছু বলা না থাকে তাহলে আমাদের এই আইন অনুযায়ী 6% সুদ দিতে হবে তাকে। এরপরে আসে 5, সকল অংশীদার সমানভাবে মূলধন সরবরাহ করবে। আমি টাইপ করতে যে মূলধন বানানটা একটু ভুল হয়ে গেছে, সরি, তোমরা একটু ঠিক করে দিও। অর্থাৎ প্রশ্নে বলা নেই কে কত মূলধন দিবে, সেক্ষেত্রে মূলধন সবার সমান। 6, সকল অংশীদার সমান অর্থ উত্তোলন করতে পারবে। অর্থাৎ আমরা যখন কারবারটা পরিচালনা করব 3জন 4জন 5জন, তখন এরকম অনেক সময় বাস্তবে ঘটে যে একটা অংশীদারের কিছু টাকার দরকার, কারবার থেকে কিছু টাকা নিল, এটাকে উত্তোলন বলে। অনেক সময় কারবার থেকে কিছু পণ্যও নিতে পারে। তো এক্ষেত্রে যদি কিছু বলা না থাকে তাহলে সবাই সমান উত্তোলন করবে। অর্থাৎ একজন যা উত্তোলন করবে অন্যজনও সেই পরিমাণ টাকায় উত্তোলন পারবে। 7, যে কোনো প্রকার দায় সকল অংশীদার সমানভাবে বহন করবে। অর্থাৎ অংশীদারি কারবারে যদি কোনো ঘটনা ঘটে, যদি কোনো দায় সৃষ্টি হয়, সেটা সবাই সমানভাবে ভোগ করবে। আমি আশা করি তোমরা চুক্তির অবর্তমানের প্রযোজ্য আইনের বিধান এটার উপরে খুবই গুরুত্ব দিবা। এটা এই বিশেষ করে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলা ভালো করে পড়বা, অঙ্কের মধ্যে লাগবে। আর একটা জিনিস আমি তোমাদের বলি যে তোমাদের হিসাব বিজ্ঞানে 30 মার্কের MCQ প্রশ্ন আছে। যদি তোমরা ভালোভাবে থিওরি না পড়ো তাহলে কিন্তু তোমরা MCQ প্রশ্নটা ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। এখন আসি আমি তোমাদের অংশীদারি ব্যবসার নিবন্ধন। নিবন্ধন বা ইংরেজিতে বলে রেজিস্ট্রেশন। অংশীদারি ব্যবসার নিবন্ধন বলতে মূলত নিবন্ধকের অফিসে ব্যবসার নাম তালিকাভুক্ত করাকেই বোঝায়। বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নিবন্ধন বাধ্যতামূলক নয়। নিবন্ধন না করার অসুবিধা আর নিবন্ধন করার সুবিধা। তো নিবন্ধন আমরা একটু বললাম যে নিবন্ধন আসলে আমি এর আগেও বলছিলাম তোমাদের, নিবন্ধন বলতে অংশীদারি কারবারের যে চুক্তিপত্রটা আমরা তৈরি করি সে চুক্তি সহ প্রয়োজনীয় কাগজপত্র সরকারের নির্ধারিত যে নিবন্ধক থাকে, রেজিস্ট্রার থাকে ব্যবসা বাণিজ্যর, সেখানে জমা দিয়ে নিবন্ধন নিতে হয়। তো নিবন্ধনে করার সময় যে বিষয়গুলো উল্লেখ করতে হয় সেটা হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠানের নাম,
প্রধান অফিসের ঠিকানা, ব্যবসার উদ্দেশ্য আওতা, ব্যবসার মেয়াদ যদি অল্প সময়ের জন্য হয়, নির্দিষ্ট সময়ের জন্য হয়, প্রতিষ্ঠিত হওয়ার তারিখ, প্রত্যেক অংশীদারের নাম, ঠিকানা, পেশা, এগুলা জমা দিতে হয়। তো অংশীদারি ব্যবসা নিবন্ধন, আমরা বারবার বলছি যে নিবন্ধন আসলে বাধ্যতামূলক না। নিবন্ধন করলে অনেকগুলি সুবিধা পাওয়া যায় কিছু কিছু, আর নিবন্ধন না করলে আমাদের কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়। তো অংশীদারি ব্যবসা নিবন্ধন না করার পরিণাম বা অসুবিধা, এক নম্বর হলো অন্য অংশীদারের বিরুদ্ধে মামলা। অর্থাৎ আমরা যদি একজন অংশীদার আর একজন অংশীদারের কোনো কারণে শর্ত ভঙ্গ করে, তাহলে তাদের মামলা করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি অংশীদারি ব্যবসার নিবন্ধন করিনি, তাহলে মামলাটা সুবিধায়, অর্থাৎ আমাদের সে নিবন্ধনের আলোকে, ওখানে যে চুক্তি থাকে চুক্তির আলোকেই মামলাটা পরিচালিত হয়। তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের। তৃতীয় পক্ষ বলতে যে বোঝায় কারবারের অংশীদার না এমন কেউ, অর্থাৎ অপর পক্ষ, যারা কারবারের ভিতরের কেউ না বা কারবারের অংশীদার না, কারবারের মালিক না। এই মামলাটা আমরা করতে পারবো যদি আমাদের অংশীদারি কারবার রেজিস্ট্রেশন করা থাকে। রেজিস্ট্রেশন করা যদি না থাকে তাহলে এই মামলা করতে আমরা অসুবিধার সম্মুখীন হব বা মামলা করতে পারবো না। তৃতীয় হলো পাল্টাপাল্টি দাবির অসুবিধা। যদি নিবন্ধন করা না থাকে তাহলে একজন একরকম দাবি করতে পারে, এটা একটা অসুবিধা। আর যদি আমরা নিবন্ধন করা থাকে তাহলে আমাদের চুক্তিতে সব কিছু উল্লেখ থাকবে, আইনের অনুযায়ী ব্যবস্থা হবে। সেখানে এই পাল্টাপাল্টি একজন আরেকজন ইচ্ছামতো দাবি দেওয়া পেশও করতে পারবে না, আর দাবি দেওয়া পেশ করলে সেটা গ্রাহ্য হবে না। কাজে আমরা নিবন্ধন করে নেওয়াটা আমাদের ভালো। পাওনা আদায়ের রসিদ। আমরা পাওনা আদায়ের জন্য রসিদ ব্যবহার করতে পারি। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না। কাজে অংশীদারি ব্যবসা যদি আমরা নিবন্ধন করে নিই তাহলে আমরা তখন মামলাটা করতে পারবো। স্বার্থ রক্ষা। একটা কারবারের সঙ্গে অনেকগুলি পক্ষ জড়িত থাকে। কারবারে অংশীদার, কারবারে যদি কর্মচারী নিয়োগ করা হয় কর্মচারী, তৃতীয় পক্ষ যারা কারবারের বাইরের, অর্থাৎ পাওনাদার, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান, তাহলে এদের সবার সঙ্গে কারবারের যে স্বার্থ সেটা রক্ষা করতে অসুবিধা হবে নিবন্ধন না করলে। আর নিবন্ধন করলে আমরা সেই সুবিধাগুলো পাব। কাজেই আমরা বলতে পারি যে অংশীদারি কারবার যদিও নিবন্ধন বাধ্যতামূলক না, কিন্তু অংশীদারি কারবার আমরা নিবন্ধন করে নিতে পারি, নিবন্ধন করে নিলে ভালো। এরপরে আমরা তোমাদের আসি উত্তোলনের সুদ নির্ণয়। অংশীদারি কারবারের আমরা চুক্তির অবর্তমানের প্রযোজ্য বিধানের মধ্যে পড়েছি যে সকল অংশীদার সমান পরিমাণ অর্থ উত্তোলন করতে পারে, আবার পণ্য উত্তোলন করতে পারে। যদি প্রশ্নে বলা না থাকে তখন উত্তোলনের উপর তো সুদ ধরা যাবে না, কিন্তু প্রশ্নে অনেক সময় বলা থাকে যে অংশীদারদের উত্তোলনের উপরে 5% বা 10% সুদ ধার্য করতে হবে। এই ক্ষেত্রে আবার কিছু সমস্যা দেখা যায় যে অংশীদার আসলে উত্তোলনটা কখন করেছে, সেই জিনিসটা আমরা অঙ্কের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো পাই। এই জন্য প্রধানত উত্তোলনের সুদ সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা পেয়ে থাকি সেগুলা আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের। 1. উত্তোলনের তারিখ উল্লেখ থাকলে তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে। অর্থাৎ কোনো লোক 1 জানুয়ারি তারিখে উত্তোলন করেছে, তাহলে তার উপরে কি পুরো 1 বছরের সুদ ধরতে হবে। একজন বলা হলো যে একজন মিস্টার এ 1 জুলাই উত্তোলন করেছে, তাহলে তার উপরে 6 মাসের সুদ ধরবো। এভাবে যদি তারিখ থাকে নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট তারিখ অনুযায়ী আমরা সুদটা ধরবো। 2. উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে গড় হিসাবে 6 মাসের সুদ ধরতে হবে। অর্থাৎ বলা থাকলো যে অমুক এত টাকা উত্তোলন করেছে, কিন্তু উত্তোলনের কোনো তারিখ নেই, তাহলে সেক্ষেত্রে আমরা 6 মাসের সুদ ধরব। প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে
এখানেও 6 মাসের সুদ ধরতে হবে। অর্থাৎ একজন বলা যায় একজন লোক প্রতি মাসে মাঝামাঝি বা প্রতি মাসের 15 তারিখ উত্তোলন করছে, তাহলে এই ক্ষেত্রেও 6 মাসের সুদ ধরতে হবে। 4, প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে 6.5 মাসের সুদ ধরতে হবে। অর্থাৎ বলা থাকলো যে মিস্টার এ বা মিস্টার বি প্রতি মাসের প্রথম তারিখে 500 টাকা করে উত্তোলন করেছেন, তাহলে এক্ষেত্রে আমরা তাকে 6.5 মাসের সুদ ধরব। তোমাদের মনে রাখার জন্য আমি অত্যন্ত সংক্ষেপে এখানে লিখেছি যাতে আমাদের মনে থাকে। 5, প্রতি মাসের শেষে উত্তোলন করলে 5.5 মাসের সুদ ধরতে হবে। 6, প্রতি 2 মাস পর পর উত্তোলন করলে 2.5 মাসের সুদ ধরতে হবে। প্রতি 3 মাস পর পর উত্তোলন করলে 1.5 মাসের সুদ ধরতে হবে। তা আমি সহজে আর একবার তোমাদের স্মরণ করাই দিচ্ছি, সেটা হচ্ছে যে উত্তোলনের তারিখ না থাকলে কি করতে হবে? 6 মাসের সুদ ধরতে হবে। যদি মাসের মাঝামাঝি উত্তোলন করে সেখানেও 6 মাসের সুদ ধরতে হবে। প্রতি মাসের 1 তারিখে হলে 6.5 মাসের, প্রতি মাসের শেষ তারিখে হলে 5.5 মাসের, 2 মাস পর পর হলে 2.5 মাসের, 3 মাস পর পর হলে 1.5 মাসের সুদ ধরতে হবে। এটা তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বা, তার কারণ আমরা প্রায় অঙ্কের মধ্যেই উত্তোলনের সুদ সংক্রান্ত সমস্যা পাব। ধন্যবাদ তোমাদের। আমাদের আজকে এগুলাই আলোচনার বিষয় ছিল। অনেকক্ষণ তোমরা আমাদের সাথে থাকছো, তো অনুরোধ থাকবে যে তোমরা মনোযোগ দিয়ে এই নিয়মগুলো শিখো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে নিয়ে যাব অঙ্ক সংক্রান্ত গাণিতিক সমস্যায়। আমি তোমাদের সাথে আজকে ছিলাম মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল, প্রভাষক, দাসুয়া ডিগ্রি অনার্স কলেজ। তোমাদের সবার জন্য রইল আমার অন্তঃস্থল থেকে দোয়া, শুভকামনা। তোমরা আমার জন্য দোয়া করবা এই করোনা মহামারীর সময় এবং অন্য সব সময় আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর সবচেয়ে বেশি দোয়া করবা যে আমি যেন তোমাদেরকে মন প্রাণ উজাড় করে বুঝাই দিতে পারি ক্লাসগুলো। আমার ক্লাসগুলো যদি তোমরা বুঝো তাহলে আমার সার্থকতা। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।